Hello, my dear students. Most welcome in this fresh session of Chaya Smart Class. আমি তোমাদের কৌশিক স্যার বায়োলজি নিয়ে আলোচনা করব। আর আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 বায়োলজি সিলেবাসের থার্ড চ্যাপ্টার, ভেরি কনসেপচুয়াল চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, সেটা সম্পর্কে। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুংজননতন্ত্র। পুংজননতন্ত্রের বিভিন্ন গঠনগত অংশগুলো কি কি, কি তাদের কাজ, তাদের প্রত্যেকের মিলিত উদ্দেশ্য বা কি, সব কিছু নিয়ে আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব। আর এই সম্পর্কিত যাবতীয় তথ্য সঠিকভাবে জানার জন্য অবশ্যই তোমাদের ফলো করতে হবে ক্লাস 12 ছায়া জীববিদ্যা টেক্সট বুক এবং অবশ্যই ক্লাস 12-এর ছায়া জীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। আর সাথে রয়েছে আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। আমরা জানি মানুষ একলিঙ্গ প্রাণী এবং যৌন জননের মাধ্যমেই বংশবিস্তার করে থাকে। ফলে যদি যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে থাকে তাহলে দুটো বিপরীত গ্যামেটের দরকার হয়, অপোজিট সেক্সের গ্যামেট, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট। আর যেহেতু একলিঙ্গ প্রাণী তাই দুটো ভিন্ন শরীরে, অর্থাৎ পুরুষের দেহে উৎপন্ন হয় পুং গ্যামেট এবং স্ত্রী দেহে উৎপন্ন হয় স্ত্রী গ্যামেট। আমরা আলটিমেট উদ্দেশ্য হবে দুটো গ্যামেটের মিলন, দ্যাট ইজ ফার্টিলাইজেশন দ্বারা অপত্য জীব সৃষ্টি, অপত্য মানুষ সৃষ্টি। একটা লং জার্নি প্রসেসটা, ডেফিনেটলি একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আমাদের জানতে হবে। আর সেই স্টেপের প্রথম পর্যায় হিসেবে আমরা আজকের আলোচনা করতে চলেছি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুংজননতন্ত্র, তার গঠন সম্পর্কে। যখনই আমরা একটা সিস্টেমের কথা বলি, একটা তন্ত্র, সো ডেফিনেটলি ইট ইজ মেড আপ অফ সাম অর্গ্যানস, বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন অংশ নিয়ে তৈরি। সেই অর্গ্যান বা সেই অংশগুলো কি কি? দেখো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে যে অংশগুলো নিয়ে তৈরি আমরা একটা ছকের সাহায্যে দেখিয়েছি, নামগুলো জানবো। ডেফিনেটলি হিউম্যান ফিজিওলজি পড়ছি, ডায়াগ্রাম ছাড়া আমরা প্রত্যেকটা শব্দই বুঝতে পারবো না, ডায়াগ্রামেটিক্যালিও জানবো। দেখ, একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে যে অংশ নিয়ে তৈরি আমরা মোটামুটি তাদেরকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা লিখেছি প্রাথমিক জননাঙ্গ, প্রাইমারি সেক্স অর্গান, গৌণ জননাঙ্গ, সেকেন্ডারি সেক্স অর্গান, এবং লিখেছি বহিস্থ জননাঙ্গ, এক্সটার্নাল অর অ্যাক্সেসরি সেক্স অর্গান। এখন প্রাথমিক জননাঙ্গ কাকে বলবো? আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে সেই অর্গ্যান দ্যাট ইজ ডিরেক্টলি ইনভলভড ইন গ্যামেট প্রোডাকশন। দেখো, লিখে রেখেছি সরাসরি গ্যামেট উৎপন্ন করে যে অঙ্গ তাকেই আমরা বলবো প্রাইমারি সেক্স অর্গান বা প্রাথমিক জননাঙ্গ। সেটা অ্যাকচুয়ালি ইন কেস অফ মেল দ্যাট ইজ নাথিং বাট টেস্টিস, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে প্রাথমিক জননাঙ্গ হলো টেস্টিস। কেন? কারণ ইট ইজ ডিরেক্টলি ইনভলভড ইন গ্যামেট ফরমেশন। আফটার প্রাইমারি সেক্স অর্গান ডেফিনেটলি উই হ্যাভ সেকেন্ডারি সেক্স অর্গান। আমরা সেকেন্ডারি সেক্স অর্গানের যে অংশগুলো রয়েছে তাদেরকেও আমরা বেশ কতগুলো ভাগ করেছি। তার প্রথমে রেখেছি কিছু টিবিউলস। আমি বলি এই ডিটেলস টিবিউলসগুলোর নাম, সেগুলো কি, সবগুলো এখন অ্যাবসলিউটলি নতুন লাগবে। আমরা এগুলো সম্পর্কে ডিটেলস এখন জানি না, বাট আমরা নামগুলো একটু শুনে রাখি, যেগুলো নিয়ে ডিটেলস আমরা একটু পরেই আলোচনা করব। দেখো, যে টিবিউলসগুলোর কথা লিখেছি, সেমিনিফেরাস নালিকা, শুক্রাণু উৎপাদক নালিকা, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। আমরা প্রত্যেকটা টিবিউলস, প্রত্যেকটা নালিকা নতুন নাম লাগছে, তাদের সম্পর্কে ডিটেলস জানবো। তেমনি কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ডস রয়েছে, সহায়ক গ্রন্থি, যেমন সেমিনাল ভেসিকেল, সহায়ক গ্রন্থি, প্রস্টেট গ্ল্যান্ড এবং কাউপার গ্রন্থি। আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই তিন প্রকার অ্যাক্সেসরি গ্ল্যান্ডস রয়েছে। প্রত্যেকের একটা সিক্রেটারি সাবস্ট্যান্স রয়েছে, তাদের ডেফিনিট ফাংশন রয়েছে। কালেকটিভলি তারা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ফাংশনাল রেখেছে। অ্যান্ড অবভিয়াসলি এক্সটার্নাল যে সেক্স অর্গান দ্যাট ইজ নাথিং বাট পেনিস ইন কেস অফ মেল। ফলে এই হলো আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচারাল পার্টস। ডেফিনেটলি শুধু নামগুলো জানলে হবে না, আমাদের তার ছবিগুলো সম্পর্কেও জানতে হবে এবং কোথায় তারা অবস্থিত সেটাও জানতে হবে। দেখো, আমরা এখানে দুটো ছবি দেওয়ার চেষ্টা করেছি, দুটো ভিউ থেকে নিয়েছি ছবিগুলো। একটা রয়েছে ফ্রন্টাল ভিউ আর একটা রয়েছে ল্যাটারাল ভিউ। এক্স্যাক্টলি একটু আগে আমরা যে পার্টসগুলোর বা যে অর্গ্যানগুলোর নাম জানলাম,
আমরা দুটো ভাবে প্রেজেন্ট করেছি, একটা সম্মুখ দৃশ্য, একটা পার্শ্ব দৃশ্য। ফ্রন্টাল ভিউ থেকে দেখলে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন পার্টসগুলো কি, আমরা একটু আগেই যা বললাম, দেখো দিজ আর টেস্টিস, আমাদের প্রাইমারি সেক্স অর্গান ডিরেক্টলি ইনভলভড ইন গ্যামেট ফরমেশন। দেখো এই হলো সেই দুটো টেস্টিস বা শুক্রাশয়। আমরা বিভিন্ন ডাক্টসের কথা বলেছিলাম, মোস্ট অফ দেম ওয়ার নিউ, আমাদের কাছে যেগুলো একদম নতুন ছিল। তাও যদি একটু দেখি, দেখো আমরা লিখে রেখেছি এপিডিডাইমিস একটা ডাক্ট, একটু আগেই আমরা যার নাম উচ্চারণ করেছি। রয়েছে ভাস ডিফারেন্স, আরও একটা নালিকা, এগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা 3 প্রকারের অ্যাক্সেসরি গ্ল্যান্ডসের কথা বলেছিলাম। দেখো সেমিনাল ভেসিকল একটা গ্রন্থি, রয়েছে প্রস্টেট গ্রন্থি, সেটাও একটা সহায়ক গ্রন্থি। ফলে এই যে গ্রন্থিগুলো, আরও রয়েছে কাউপার্স গ্ল্যান্ড, সেটাও গ্রন্থি। ফলে সম্মুখ দৃশ্য থেকে দেখলে এটা মোটামুটি স্ট্রাকচার, এবং ডেফিনেটলি আমাদের এক্সটার্নাল জেনিটাল অর্গান, দিস ইজ পেনিস। ফলে এটা একটা ভিউ সামনে থেকে দেখলে। এখন সেম স্ট্রাকচার তাকে যদি আমরা ল্যাটারাল ভিউতে দেখি, একটা সাইড থেকে, ঠিক যেভাবে আমি দাঁড়িয়ে রয়েছি, যদি এইভাবেই আমরা দেখতে চাই, তাহলে তার স্ট্রাকচারাল পার্টগুলো কি কি থাকবে। দেখো দিস ইজ টেস্টিস। ফলে আমরা একটা পার্শ্ব দৃশ্যতেও টেস্টিসটাকে দেখতে পাচ্ছি, আবার ফ্রন্টাল ভিউতে হলে তেমনও টেস্টিস দুটো। দেখো আমরা যে ডাক্টের কথা বলেছিলাম এপিডিডাইমিস, দিস ইজ দ্য লোকেশন, আমরা ডিটেলস জানবো। দেখো ভাস ডিফারেন্সও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গ্ল্যান্ডসের কথা বললে অবশ্যই সেখানে রয়েছে সেমিনাল ভেসিকল, এখানে রয়েছে এই সেমিনাল ভেসিকল, এখানে রয়েছে প্রস্টেট গ্রন্থি, এবং এক্সটার্নাল জেনিটাল অর্গান পেনিস। অর্থাৎ এই দুটো ছবি দিয়ে আমরা একটা ধারণা করতে চেয়েছি যে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইট ইজ মেড আপ অফ সো মেনি পার্টস। তার মধ্যে ডেফিনেটলি প্রাইমারি সেক্স অর্গান হিসেবে রয়েছে টেস্টিস, আর সেই টেস্টিসের সাথে রয়েছে নানান অ্যাক্সেসরি অর্গানস, যার মধ্যে কিছু ডাক্টস বা নালিকা, কিছু রয়েছে গ্ল্যান্ডস, সেমিনাল ভেসিকল অ্যান্ড এটসেট্রা, অ্যান্ড অবভিয়াসলি এক্সটার্নাল জেনিটাল অর্গান পেনিস। এখন আমাদের অবজেক্টিভ কী হবে, আমরা এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফর্ম করেছে ডিফারেন্ট অর্গানস, তাদের প্রত্যেকটা অংশ সম্পর্কে ইন ডিটেলস জানা। ইন ডিটেলস জানার জার্নিটা আমরা শুরু করব প্রথমে যেটা দিয়ে, দ্যাট ইজ নাথিং বাট প্রাইমারি সেক্স অর্গান টেস্টিস। ফলে চলো আমরা শুরু করব টেস্টিস কি, কোথায় অবস্থিত, ডিটেলস নিয়ে। দেখো টেস্টিস, প্রথম কথা এটা বলে রাখা ভালো, আমরা এইমাত্র যে তথ্যটা জেনেছি সেটা হলো টেস্টিস আমাদের একমাত্র প্রাইমারি সেক্স অর্গান। ইম্পর্টেন্ট, কেন প্রাথমিক সেক্স অর্গান বলা হয়, এটা প্রশ্ন আসে, বিকজ এটা সরাসরি আমাদের মেল গ্যামেট ফরমেশন করে। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, এখন টেস্টিস যদি আমরা বলি, আমাদের জানতে হবে টেস্টিসটা তৈরি হয়েছে কোথা থেকে, ইন দ্য সেন্স এমব্রায়োনিক কন্ডিশনে, যখন ভ্রূণীয় অবস্থায় কোন জার্ম লেয়ার থেকে তৈরি হয়েছে। দিস ইজ ইম্পর্টেন্ট, মেসোডার্মাল ইন অরিজিন, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, মেসোডার্ম থেকে সৃষ্টি হয়, অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ 2 in নাম্বার, সংখ্যায় 2। এখন প্রশ্ন হলো এটা কোথায় অবস্থিত। দেখো আমরা একটা ম্যাচিওর্ড হিউম্যানের ক্ষেত্রে, একটা পরিণত অবস্থায় কোথায় অবস্থিত সেটা একটু বোঝানোর চেষ্টা করেছি। প্রথম কথা বলি, একটা পরিণত প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে টেস্টিস এক্সট্রা অ্যাবডোমিনাল, উদরগহ্বরের বাইরে। আমরা আসবো ডিটেলসে, কিন্তু একটা বাইরে, উদরগহ্বরের বাইরে একটা পাউচ বা একটা থলির মতো স্ট্রাকচার রয়েছে। সেই যে থলির মতো স্ট্রাকচার, তাকে আমরা বলি স্ক্রোটাম, অর্থাৎ স্ক্রোটাম নামক একটা গহ্বরের মধ্যে অবস্থিত, যেটা কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে। সো টেস্টিস ইজ লোকেটেড ইন আ এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটি, স্ক্রোটাম। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কেন বাইরে, আসবো আমরা। বাট এই যদি একটা স্ক্রোটামের ছবি হয়, সেই স্ক্রোটামটা মাঝখান থেকে একটাইভাবে স্ক্রোটাল সেপ্টা, একটা পার্টিশন দিয়ে অ্যাকচুয়ালি দুটো ভাগে বিভক্ত। দিস ইজ কল্ড স্ক্রোটাল সেপ্টা। সেপ্টা মানে বিভেদ প্রাচীর। তাহলে মাঝখান থেকে একটা স্ক্রোটাল সেপ্টা দিয়ে দুটো পাশে দুটো প্রকোষ্ঠে বিভক্ত। এই প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে এই যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ টেস্টিস, এই হোয়াইট কালারের অংশটাই হলো এক একটা টেস্টিস, দ্যাট ইজ লোকেটেড ইন কেস অফ অ্যাডাল্ট। তাহলে কোথায় অবস্থিত জানলাম, উদরগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক একটা থলিতে অবস্থিত, যে স্ক্রোটামটা মাঝখান থেকে একটা স্ক্রোটাল সেপ্টা নামক গঠন দিয়ে দুটো পৃথক প্রকোষ্ঠে বিভক্ত। এটা হলো একটা ছবি। বাট আমাদের ডিটেলস জানতে হবে, এটাই কি জন্মের আগে অবস্থা থেকে, অর্থাৎ এমব্রায়োনিক কন্ডিশন থেকেই কি ইজ ইট লোকেটেড হিয়ার স্ক্রোটামে? নো মাই ডিয়ার। তাহলে কোথায় অবস্থিত? আমরা বলছি অবস্থানের দিকে তাকালে প্রথমে বলছি জন্মের পূর্বে। অ্যাকচুয়ালি জন্মের পূর্বে মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়, ভ্রূণ অবস্থায় কোথায় থাকে?
তখন কিন্তু থাকে উদর গহ্বরে। বি কেয়ারফুল। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় ভ্রূণীয় অবস্থায় রয়েছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। স্যার টেস্টিসের কখন ফরমেশনটা হয়? একটা প্রেগনেন্সির 7th থেকে 8th উইকে, 7ম থেকে 8ম সপ্তাহে এই টেস্টিস ডেভেলপ করতে শুরু করে এমব্রায়োর মধ্যে, এবং এই সময়টায় থাকে কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বরে। বাট গ্র্যাজুয়ালি সেই অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে ওই টেস্টিস দুটো ডিসেন্ড করতে থাকে, নামতে থাকে। কোথায়? একটু আগে আমরা যে বললাম স্ক্রোটাম নামক এক্সট্রা অ্যাবডোমিনাল গহ্বরের মধ্যে গ্র্যাজুয়ালি ডিসেন্ড করতে থাকে বা নামতে থাকে। যখন এটা নামতে থাকে তাহলে নিশ্চয়ই একটা কোনো টিউবের মধ্য দিয়ে নামতে থাকে। সেই টিউবটার নাম কি? সেই টিউবের নাম ইঙ্গুইনাল ক্যানেল। ফলে আমরা বলতে চাইছি ভ্রূণীয় অবস্থায়, যেটা প্রেগনেন্সির 7th to 8th উইকে সৃষ্টি হয়, সেই টেস্টিস থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। গ্র্যাজুয়ালি ওই অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে টেস্টিস দুটো ইঙ্গুইনাল ক্যানেল নামক একটা নালী দ্বারা নেমে আসে এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, স্ক্রোটামে। সেটা কখন? গর্ভাবস্থার 7th to 8th মান্থে, অর্থাৎ জন্মের 1 মাস বা 2 মাস পূর্বে ওটা নেমে আসে স্ক্রোটাম নামক গহ্বরে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়েল সিনারিও। দেখো আমরা এখানে ছবিতে দেখাতে চেয়েছি, এই যে রয়েছে ভ্রূণ অবস্থায়, দিস ইজ রিয়েল পজিশন অফ টেস্টিস এমব্রায়োনিক ডেভেলপমেন্টে। দেখো লেখা রয়েছে ভ্রূণ অবস্থায়। আর আমাদের এখানে দুদিকে দুটো টিউব লাইক স্ট্রাকচার যে দুটো রেখেছি, এই দুটোই হলো অ্যাকচুয়ালি ইঙ্গুইনাল ক্যানেল। দেখো সৃষ্টি হয়েছে 7th to 8th উইক অফ প্রেগনেন্সি, তখন এখানে রয়েছে। বাট যত প্রেগনেন্সি বেশি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, এই টেস্টিস কিন্তু এই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে গ্র্যাজুয়ালি ডিসেন্ড করছে। এবং এই যে স্ক্রোটাল, এই যে আমাদের স্ক্রোটাল চেম্বার, এর মধ্যে দেখো জন্মের পরে ইন দ্য সেন্স অ্যাকচুয়ালি আমরা অ্যাডাল্ট কন্ডিশনে দেখেছি, তাই জাস্ট প্রায়র টু বার্থ, জন্মের 1 থেকে 2 মাস আগে এই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে এটা ডিসেন্ড করে বোথ দ্য টু টেস্টিস। তাহলে আমরা কি জানলাম? টেস্টিস টুইন নাম্বার, মেসোডার্মাল ইন অরিজিন। কোথায় সৃষ্টি হয়, কখন সৃষ্টি হয়? গর্ভাবস্থার 7ম থেকে 8ম সপ্তাহে সৃষ্টি হয়, অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই সৃষ্টি হয়। গ্র্যাজুয়ালি ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে সেই টেস্টিস ডিসেন্ড করতে থাকে। কোথায় ডিসেন্ড করে? স্ক্রোটাল স্যাক নামক একটা থলিতে। কখন? জন্মের ঠিক 1-2 মাস আগে স্ক্রোটাল স্যাক নেমে আসে, যেটা এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটি ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে। এটা হলো আমাদের টেস্টিসের পজিশন, অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, জন্মের 1-2 মাস আগে নেমে আসে স্ক্রোটাল স্যাকে, যেটা একজন অ্যাডাল্টের ক্ষেত্রেও এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটি ওই স্ক্রোটামের মধ্যেই থাকে। এখন অবভিয়াস আমাদের প্রশ্ন যে কেনই বা নেমে আসে, কি কারণ এবং এটসেট্রা। বাট তার আগে আমাদের একটু জানতে হবে, এই যে টেস্টিসটা রয়েছে ওই স্ক্রোটাল স্যাকের মধ্যে, টেস্টিস যেটা আমাদের মেল গ্যামেট বা স্পার্ম তৈরির প্রধান অংশ বা প্রধান স্থান, সো ইট ইজ ভেরি মাচ প্রিসিয়াস। ডেফিনেটলি সেটার স্পেশাল প্রোটেকশন দরকার। এই যে স্ক্রোটাল স্যাকের মধ্যে রয়েছে, এই যে স্ক্রোটাল স্যাক, স্যার ইজ ইট লোকেটেড অনলি অ্যান্ড অনলি উইদাউট এনি স্পেশাল প্রোটেকশন? নো। তাহলে এই টেস্টিসটার চারপাশে, এই যদি হয় আমাদের স্ক্রোটাল স্যাকের আউটার মেমব্রেন, আর এখানে রয়েছে এই ব্রাউন কালারের দেখতে পাচ্ছ, বা এই যেটা, দিস ইজ টেস্টিস। তাহলে ওই টেস্টিসের ওখানে এক্স্যাক্টলি দেখো, এই টেস্টিস এবং এই স্ক্রোটাল স্যাকের মধ্যে এই জায়গায় রয়েছে একটা ফাইব্রাস লেয়ার হুইচ প্রোটেক্টস দ্য টেস্টিস প্রপারলি। এই যে আমি লাগছি, যেটা এই রেড কালারের যে স্ট্রাকচারটা দেখেছো, এটা টেস্টিসের প্রোটেকশন দেয়, সো দ্যাট ইট ক্যান প্রপারলি ডিসেন্ড ইন স্ক্রোটাল স্যাক। স্ক্রোটাল স্যাকে যেটা, ওটা সঠিকভাবে নেমে আসতে পারে বা থাকতে পারে। এই তন্তুময় গঠনটার নাম কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ কল্ড গুবার্নাকুলাম। ফলে আমি বলতে পারি গুবার্নাকুলাম নামক একটা তন্তুময় গঠন রয়েছে স্ক্রোটাল স্যাকের আউটার মেমব্রেন এবং টেস্টিসের মধ্যে, যার উপরে ওই টেস্টিস দুটো প্রপারলি লোকেটেড, সো ইট ইজ ওয়েল প্রোটেক্টেড। দেখো আমরা লিখেছি গুবার্নাকুলাম, তন্তুময় গঠন। কোথায় থাকে? শুক্রাশয় আর স্ক্রোটামের নিচে, অর্থাৎ ইন বিটুইন দিস টু। কেন? ফর প্রোটেকশন, ফর সেফটি, সো দ্যাট ইট ক্যান ল্যান্ড সেফলি। ক্লিয়ার?
এখন এখানেও তোমাদের মনে হবে আচ্ছা স্যার এই স্ক্রোটাল স্যাকের মধ্যে টেস্টিসটা কি হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে? এক্স্যাক্টলি, আমি তোমাদের বোঝাতে চেয়েছি জাস্ট আউটসাইড নিয়ে গিয়ে কেমন ভাবে রয়েছে। এই ছবিটার দিকে লক্ষ্য করো, দিস ইজ দ্য টেস্টিস। এক্স্যাক্টলি আমরা যদি এখানে আঁকি, এখানে একটা রয়েছে স্ক্রোটাল স্যাক, এটা যদি বলি সেপ্টা, স্ক্রোটাল সেপ্টা, তাহলে ইট ইজ প্রেজেন্ট ইন হ্যাঙ্গিং কন্ডিশন হিয়ার। এখন যে হ্যাঙ্গিং কন্ডিশন বা ঝুলন্ত অবস্থায় রয়েছে, অ্যাকচুয়ালি সেটা কি দিয়ে আবদ্ধ রয়েছে? অবশ্যই নর্মাল কন্ডিশনে একটা কিছু যদি ঝুলন্ত অবস্থায় থাকে, একটা রজ্জু বা একটা দড়ি বা একটা কর্ড লাইক স্ট্রাকচার থাকবে। তাহলে এই হলো সেই কর্ড লাইক স্ট্রাকচার যেটা রিয়েল সিনারিওতে এখানে আমরা ম্যাগনিফাই করে দেখার চেষ্টা করেছি। এখানে হোয়াট ইজ ইট? এটা কি? আমরা নাম দিয়েছি শুক্র রজ্জু বা স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ড একটু ক্লোজলি ওয়াচ করো। আমি এখানে বোঝাতে চেয়েছি কয়েকটা কালার ইউজ করেছি, একটা ব্লু কালার ইউজ করেছি, একটা রেড কালার রেখেছি, একটা হোয়াইটিশ কালার রেখেছি। আমি বলতে চাইছি এই রজ্জুটা একটা উপাদান নিয়ে গঠিত নয়। তাহলে এর মধ্যে রয়েছে নার্ভ, স্নায়ু, রয়েছে ব্লাড ভেসেল, রক্তবাহ, রয়েছে লিম্ফ্যাটিক ডাক্ট, লসিকাবাহ, এবং ডেফিনেটলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা টিবিউল, একটা নালিকা রয়েছে, দ্যাট ইজ ভাস ডিফারেন্স। ফলে ইট ইজ এ কালেকশন অফ সাম আদার টিউব লাইক স্ট্রাকচার। কি কি হতে পারে দেখো, স্নায়ু রয়েছে, রক্তবাহ রয়েছে, লসিকাবাহ রয়েছে, এবং আমি হাইলাইট করে লিখে দিয়েছি ভাস ডিফারেন্স। ডেফিনেটলি আমরা জানি না ভাস ডিফারেন্স কি, তার কাজ কি, এটসেট্রা, বাট এটা এখনো মনে রাখো, ভাস ডিফারেন্স আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা টিউবুলার স্ট্রাকচার। কালেকটিভলি অল দিস ইট ইজ নোন অ্যাজ স্পারমাটিক কর্ড। কর্ড কথার অর্থ রজ্জু। এই সব কিছু মিলে গঠিত হয়েছে যে স্পারমাটিক কর্ড বা শুক্র রজ্জু, সেটাই শুক্রাশয় দুটিকে ঝুলন্ত অবস্থায় রাখে। কোথায়? স্ক্রোটাল স্যাকের মধ্যে। অর্থাৎ স্ক্রোটাল স্যাকের মধ্যে এই শুক্র রজ্জু নামক একটা বিশেষ গঠন, যেটা গঠিত হয়েছে স্নায়ু, রক্তবাহ, লসিকাবাহ এবং ভাস ডিফারেন্স দ্বারা, সেগুলোর দ্বারা ওই স্ক্রোটাল স্যাকের মধ্যে এই টেস্টিসটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। লুক অ্যাট দ্য ডায়াগ্রাম এগেন। এটা স্ক্রোটাল স্যাকের মধ্যে রয়েছে, গুবার্নাকুলাম দিয়ে সেটা ওয়েল প্রোটেক্টেড। আমরা সেটাকে আউটসাইড তুলে এনলার্জ করে দেখেছি টেস্টিস, যেটা একটা কয়েলড এভাবে রয়েছে, একটা থ্রেড লাইক স্ট্রাকচার, কর্ড লাইক স্ট্রাকচার, স্পারমাটিক কর্ড, সেটা দ্বারা ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে আশা করি আমরা শুক্রাশয়ের অবস্থান সম্পর্কে একটা সঠিক আমরা ধারণা পেয়েছি। এইবারে তোমাদের মনে জাগা এক এক করে প্রশ্ন, যে স্ক্রোটাম নেমে আসে কেন, স্ক্রোটামে নেমে আসে কেন? আমরা জানলাম যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে, কিন্তু জন্মের 1 থেকে 2 মাস আগে ওটা স্ক্রোটামে নেমে আসে কেন? ডেফিনেটলি রিজন, ইটস অল অ্যাবাউট ফিজিওলজি। সো উইদাউট এনি রিজন নিশ্চয়ই কিছু ঘটবে না। ডেফিনেটলি কারণ রয়েছে। কারণ কি? আমি প্রথম থেকেই বলছি টেস্টিস ইজ আওয়ার প্রাইমারি সেক্স অর্গান। তার কারণ এটার মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়, আর সেই শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে আমরা বলি স্পারমাটোজেনেসিস। ডিটেলস সম্পর্কে আমরা জানবো ডেফিনেটলি, স্পারমাটোজেনেসিস কি, স্পারমাটোজেনেসিস কখন হয়, কোন কোন পদ্ধতিতে হয়, সবগুলোই আমরা জানবো। কিন্তু এখন আমরা বলতে চাইছি যে স্পারমাটোজেনেসিস নামক প্রসেসটা, শুক্রাণু উৎপাদনের যে পদ্ধতি, ইট ইজ কন্ট্রোলড বাই সো মেনি ফ্যাক্টরস, অনেকগুলো শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে একটা শর্ত হলো বডি টেম্পারেচার। লুক অ্যাট দিস, দেহ উষ্ণতা। দেহ উষ্ণতার সাথে কিভাবে? স্পারমাটোজেনেসিস প্রসেসটা আমাদের দেহ উষ্ণতা অপেক্ষা 2 ডিগ্রি কম টেম্পারেচারটাই ফেভারেবল কন্ডিশন। অর্থাৎ আমাদের বডি টেম্পারেচার যা, তার থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার, সেটা স্পারমাটোজেনেসিস প্রসেসকে হেল্প করবে, ফেভার করবে। ফলে সেই টেম্পারেচারটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যদি টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকতো, তাহলে সবসময় আমাদের বডি টেম্পারেচারটাই ও পেত। দ্যাট ইজ নট ফেভারেবল ফর স্পারমাটোজেনেসিস। তাহলে ওই কারণেই টেস্টিসকে অ্যাওয়ে ফ্রম দ্য বডি রাখা হয়েছে, যাতে ওই লেসার বাই 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা মেনটেন করা সম্ভব হয়। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, সেই টেম্পারেচার মেনটেনটা স্ক্রোটাল স্যাকের মধ্যে থেকে প্রপারলি মেনটেন করা সম্ভব হয়। আর সেই কাজটা করে, টেম্পারেচার রেগুলেট করে 2টো স্পেসিফিক মাসল, যে মাসলগুলো আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা বড় পার্ট। স্ক্রোটাল স্যাক এবং স্পারমাটিক কর্ডের ওখানে 2টো মাসল থাকে, একটার নাম ডার্টস পেশি এবং আর একটা ক্রিম্যাস্টার পেশি। ভেরি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আমাদের স্ক্রোটাল স্যাকে অবস্থিত মাসল
যেটা টেম্পারেচার কন্ট্রোল করে এবং স্পার্ম প্রোডাকশনে হেল্প করে তার নাম কি? ডার্টস পেশি। ফলে দুটো পেশির নাম লিখেছি, ডার্টস পেশি এবং ক্রিমাস্টাস পেশি। এরা সম্মিলিতভাবে সংকোচন প্রসারণ দ্বারা স্ক্রোটাল স্যাকের মধ্যে টেস্টিসের লোকেশন এবং তার টেম্পারেচারকে রেগুলেট করে, সো দ্যাট স্পার্মাটোজেনেসিস প্রসেস ক্যান রান স্মুথলি। ফলে নেমে আসার, স্ক্রোটামে নেমে আসার একটাই কারণ, যাতে স্পার্মাটোজেনেসিস সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচারটা পায়, টেস্টিস যাতে পায়। এখানে একটা ইন্টারেস্টিং আমি ইনফরমেশন দিয়েছি দুটো। এখন ডেফিনেটলি তোমাদের মনে হচ্ছে স্যার স্পার্মাটোজেনেসিস, ফর্মেশন অফ স্পার্ম, হাউ মেনি স্পার্মস আর প্রডিউসড রেগুলারলি অ্যান্ড এভরিওয়্যার। দেখো একটা ইন্টারেস্টিং ডাটা, 1 গ্রাম টেস্টিকিউলার টিস্যু অর্থাৎ টেস্টিসের যে কলা থেকে স্পার্ম তৈরি হবে, সেই 1 গ্রাম টেস্টিকিউলার টিস্যু পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1000 স্পার্ম তৈরি করার ক্ষমতা রাখে। পার সেকেন্ড, পার গ্রাম টেস্টিকিউলার টিস্যু 1000 স্পার্ম তৈরি করতে পারে। কন্ডিশন ইজ দ্যাট all the favorable conditions should be provided. টেম্পারেচার, সেখানে নিউট্রিশন, সেখানে হরমোনস অ্যান্ড এভরিথিং এলস যদি প্রপারলি সাপ্লাই থাকে, তাহলে পার সেকেন্ড পার গ্রাম টেস্টিকিউলার টিস্যু ইয়েস 1000 স্পার্ম তৈরি করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের নিশ্চয়ই জানতে হচ্ছে, ইচ্ছা করছে, উই হিউম্যান বিংস উই আর ম্যামালস। স্যার সকল ম্যামালসদের ক্ষেত্রে কি তাহলে টেস্টিস ইজ এক্সট্রা অ্যাবডোমিনাল? ওটা কি স্ক্রোটামে নেমে আসে? না। দেখো আমি এখানে লিখেছি হাতি, এলিফ্যান্টের ক্ষেত্রে, তিমির ক্ষেত্রে, ডলফিনের ক্ষেত্রে এদের টেস্টিস কিন্তু অলওয়েজ লোকেটেড ইন অ্যাবডোমিন। ফলে এই সকল ম্যামালসদের ক্ষেত্রে সব সময় উদর গহ্বরে অবস্থান করে। আবার আরো ইন্টারেস্টিংলি জানিয়ে রাখি, বাদুড়, তার ক্ষেত্রে টেস্টিসটা কেবল অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে ডিসেন্ড করবে অনলি ডিউরিং রিপ্রোডাক্টিভ সিজন, কেবলমাত্র প্রজনন ঋতুতেই নেমে আসে, বাকি সময় কিন্তু আবার অ্যাবডোমেনে থাকে। ফলে ইট ভ্যারিজ ডিপেন্ডিং অন সিচুয়েশন, ডিপেন্ডিং অন হ্যাবিট্যাট, ডিপেন্ডিং অন আদার ফ্যাক্টরস। বাট আমাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, জন্মের 2 মাস আগে বা 1 মাস আগে গ্র্যাজুয়ালি নেমে আসে স্ক্রোটাল স্যাকে, টেম্পারেচার রিলেটেড ম্যাটার। এটা গেল আমাদের টেস্টিসের অবস্থান, টেস্টিসের কাজ অ্যান্ড অল দিস। এখানে আরো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে নেমে আসে, মনে জাগে, স্যার যদি টেস্টিস ডিসেন্ড না করে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্ক্রোটামে তাহলে কি হবে? ডেফিনেটলি ফিজিওলজিতে যা হওয়া উচিত যদি সেটা না হয় তাহলে একটা ডিসঅর্ডার, একটা অস্বাভাবিকতা রূপে চিহ্নিত হবে এবং তার জন্য কিছু এফেক্টস দেখব। সেম হিয়ার। দেখো স্ক্রোটামে যদি নেমে না আসে, আমি প্রথমেই একটা নাম লিখেছি, প্লিজ রিমেম্বার দিস নেম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, ক্রিপ্টরকিডিজম। এটা একটা ডিসঅর্ডার, একটা অস্বাভাবিকতা। আমি বলছি উদর গহ্বরের উচ্চ উষ্ণতা যদি নেমে না আসে, উদর গহ্বরই থাকে, তাহলে উদর গহ্বরের হাই টেম্পারেচার বললাম দ্যাট ইজ নট সুইটেবল অর নট ফেভারেবল ফর স্পার্মাটোজেনেসিস। তাহলে সেক্ষেত্রে শুক্রাণু উৎপাদনে অক্ষমতা, অর্থাৎ শুক্রাণু উৎপাদিত হবে না। আর শুক্রাণু যদি উৎপাদিত না হয় তাহলে মেল স্টেরিলিটি, পুংবন্ধাত্ব দেখা দেবে। ওই যে উদর গহ্বরে থেকে গেল, ওটা নেমে এলো না স্ক্রোটামে, তাহলে যে অস্বাভাবিকতা দেখা যায় সেটাকে আমরা বলি ক্রিপ্টরকিডিজম। দেখো ব্যাপারটাকে একটু জানার চেষ্টা করে আমরা এই ছবিতে দেখেছি। দেখো এমব্রায়োনিক কন্ডিশনে এই রয়েছে উদর গহ্বর, আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দেখিয়েছি, এগুলো মেডিকেল সায়েন্সের ব্যাপার, বাট প্লিজ ফলো কেয়ারফুলি। উদর গহ্বরে যদি এখানে থাকে, এটা স্বাভাবিক অবস্থায় থাকার কথা। এই টিউব লাইক স্ট্রাকচার দেখছো, দিস ইজ ইঙ্গুইনাল ক্যানাল। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের পর থেকে প্রেগনেন্সি যত বাড়তে থাকে, এই টেস্টিস গ্র্যাজুয়ালি ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে আস্তে আস্তে নামতে থাকে এই স্ক্রোটাল স্যাকের মধ্যে। এখন প্রশ্ন হলো যদি নেমে না আসে, এখানে নানান রকমের প্রশ্ন আসতে পারে। স্যার দুটো টেস্টিসই যদি নেমে না আসে, সিম্পল ক্রিপ্টরকিডিজম। স্যার যদি একটা ডিসেন্ড করে একটা না নেমে আসে, মোনোরকিডিজম। মোনো মিনস 1। এখন নেমে এলো না, স্যার কোথায় রয়েছে? মেবি ইট ইজ স্টিল প্রেজেন্ট ইন অ্যাবডোমিনাল ক্যাভিটি, উদর গহ্বরেই রয়েছে, 15% কেসে হতে পারে, দ্যাট ইজ ক্রিপ্টরকিডিজম। স্যার ডিসেন্ড করতে শুরু করেছে কিন্তু ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে রয়েছে অলমোস্ট 25%, ক্রিপ্টরকিডিজম। স্যার ইঙ্গুইনাল ক্যানেলের শেষ প্রান্তে স্ক্রোটাল স্যাকের উপরের দিকে রয়েছে 60% এর মতো, দ্যাট ইজ অলসো ক্রিপ্টরকিডিজম। ইট ইজ ভেরি প্রমিনেন্টলি শোন টু ইউ, প্লিজ ফলো দ্য ডায়াগ্রাম। ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে নেমে আসা উচিত, আইদার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকবে,
অথবা ইঙ্গুইনাল ক্যানেলের কোনো একটা জায়গায় এটা স্টিক করে যাবে, আলটিমেটলি আমাদের স্ক্রোটাল স্যাকে আসবে না। তাহলে এখানে থাকলে উদর গহ্বরের যে টেম্পারেচার দ্যাট ইজ নট ফেভারেবল ফর স্পারমাটোজেনেসিস, ফলে দ্যাট উইল লিড টু মিল স্টেরিলিটি। ক্লিয়ার? ফলে উদর গহ্বরে নেমে আসাটা স্বাভাবিক। এখন তোমাদের এও মনে রাখছে, স্যার যদি কারোর হয়, ডেফিনেটলি সাম পারসনস আর সাফারিং ফ্রম দিস টাইপ অফ অ্যাবনর্মালিটিস, তাদের ক্ষেত্রে কি হবে? ডেফিনেটলি মেডিকেল সায়েন্স ইজ সো অ্যাডভান্সড, সেটার একটা কোনো শল্য চিকিৎসা দ্বারা তার রিকভারিরও ব্যবস্থা করা রয়েছে। অর্কিডোপেক্সি, এটা একটা সার্জারি। এই সার্জারি দ্বারা আমরা এই ক্রিপ্টোঅর্কিডিজমটাকে সারিয়ে তুলতে পারি। দিস ইজ ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। ক্রিপ্টোঅর্কিডিজম হলো একটা মেল স্টেরিলিটির কারণ, নেমে না এলে অস্বাভাবিকতা, সেটাকে সারিয়ে তোলার জন্য যে চিকিৎসা তাকে বলি অর্কিডোপেক্সি। এখানে আমরা আরেকটা কথা দিয়েছি, সামটাইমস ফর ডিফারেন্ট পারপাস, খুব রেয়ার কেসে প্রয়োজন হতে পারে দেহ থেকে টেস্টিসকে রিমুভ করা। কখন হতে পারে স্যার? যদি কোনো প্যাথোজেনিক কন্ডিশনে, সাপোজ টেস্টিসের কোনো অংশে ক্যান্সার ধরা পড়েছে, সেই ক্যান্সারের বিস্তার এমন জটিল পর্যায়ে পৌঁছেছে, সেকেন্ড কোনো অপশন নেই রাদার দ্যান রিমুভাল অফ টেস্টিস, হতে পারে। অথবা অন্য কোনো ক্ষেত্রে সেই টেস্টিসের রিমুভালকে, অপসারণকে আমরা বলি টেকনিক্যালি ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন কি? দেহ থেকে শুক্রাশয়ের অপসারণ পদ্ধতি। আমি একটু তোমাদের হিন্টস দেব। দেখো, ষাঁড় এবং বলদ, এদের দুজনের মধ্যে তফাৎটা কি? অনলি ডিফারেন্স ইজ রিমুভাল অফ টেস্টিস। এবং বলা হয় তার ফলটা কি হয়? দে বিকাম মোর ডোসাইল। তার মানে তাদের অ্যাগ্রেসিভনেসটা কমে যায়, তারা অনেক ভদ্র হয়ে যায়। ওয়াই? ডিউ টু রিমুভাল অফ টেস্টিস, শুক্রাশয় অপসারণের কারণে তাদের টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোন প্রোডাকশনটা রিডিউস হয় বা হয় না। ফলে তাদের অ্যাগ্রেসিভনেস, মেলনেসের জন্য দায়ী যে অ্যাগ্রেসিভনেস, সেটা অনেক কমে যায়। এক্স্যাক্টলি ওটাই বুল আর বুলকের মধ্যে, অক্সের মধ্যে, বুল আর অক্সের মধ্যে তফাৎ। ফলে আমরা শুধু বলতে চাইছি ক্যাস্ট্রেশন কি? নানান কারণে যদি প্রয়োজন হয় দেহ থেকে টেস্টিসকে রিমুভ করা হবে, দ্যাট প্রসেস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ক্যাস্ট্রেশন। বায়োলজির বিভিন্ন টপিকের, বিভিন্ন বিষয়ের নতুন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর ডেফিনেটলি শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে জানার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।